দেখো যে এখানে তোমাদের চ্যাপ্টার 1 এর উদাহরণ 2 দিয়ে শুরু করি আমরা। প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফলটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে পরপর চারটা ক্রমিক সংখ্যা যদি আমরা গুণ করি তার সাথে এক যোগ করলে এটা কি হবে? পূর্ণবর্গ হবে। তাহলে এই ক্রমিক সংখ্যাগুলো দিলাম, প্রথমটা x, তার দ্বিতীয় সেকেন্ডটা কত হবে? x+1, তারপরটা x+2, এরপরটা হচ্ছে কি x+3। বুঝতেছি? তাহলে এদের গুণফল, সবার গুণফল কত হবে? x, তার সাথে কি করতে হবে? এক যোগ করতে হবে। তো গুণ করার সময় নিয়মটা কি? যে কোনোটা গুণ করলে হবে না, তোমাদের কথা করার সময় শিখেছিলাম, তাই না? সবচেয়ে বড় আর কি ছোট একদল, মেজো আর সেজো কি একদল। তো বড়কে, বড় হচ্ছে এক্স, এক্স এর সাথে হচ্ছে x+3 আসবে এই দুইজন, আর মেজো আর সেজো কি হবে? একদল হবে। হওয়ার পরে গুণ করলে এখানে x² প্লাস কি 3x, এটা হচ্ছে x² প্লাস 2x প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে কি 2 প্লাস 1। তো এটা হচ্ছে x² প্লাস হচ্ছে 3x, বাকি এই পার্টটা কত? x² প্লাস 3x প্লাস কত 2 প্লাস হচ্ছে 1। এইভাবে করলে হবে কি, এই পার্টটা কমন আসবে, কি আসবে? কমন। তারপর এটা ধরে নিলে শুধু সহজ হবে, এটা ধরবো কমন যে পার্টটা আছে এটাকে a ধরবো। তাহলে a ইন্টু a প্লাস 2 প্লাস হচ্ছে 1 আমরা পাশে লিখে দিব ধরি যে a ইকুয়াল টু হচ্ছে x² প্লাস হচ্ছে কি 3x। তাহলে আসে কত? a² প্লাস 2a প্লাস 1, চেনা চেনা লাগে? a প্লাস b হোল স্কয়ার। তাহলে দেখো এর মান কত? x² প্লাস হচ্ছে 3x প্লাস 1 হোল স্কয়ার, যা একটা বর্গ সংখ্যা। কথা ঠিক? দেখো বাস্তবে দেখো, মনে করো আমরা 1 2 3 4 দিলাম, এক যোগ করলাম, কত হয়? পূর্ণবর্গ সংখ্যা। যদি 2 থেকে শুরু করি, 2 3 4 5 যোগ 1 কত হয়? 6 24 120, 120 কত? 121। এটা হচ্ছে 5 স্কয়ার, এটা হচ্ছে কি 11 স্কয়ার। মানে মাঝামাঝি একটা তৈরি, মনে করো 13 14 15 16, হ্যাঁ, যোগ 1, ক্যালকুলেটর করতে কত আছে? চার 3 6 8 1 লোড করলে কত হয়? 209। তার মানে এইভাবে পাশাপাশি চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করে তার সাথে এক যোগ করলে সবসময় কি হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। এটা গাণিতিকভাবে সবার জন্য একটা সাধারণ সূত্র নিয়ে আসছে। ঠিক আছে? বই লেখা আছে ডিটেলস সুন্দর করে, জাস্ট এখান থেকে একবার লিখে রাখো। হুম, কই স্যার? সমান দেওয়ার জন্য 209 না, ওটাকে স্কোয়ার করতে হবে না? স্কোয়ার না করলে তার 209 আর 4346 কি সমান হবে?
সোডা অ্যাশ, হ্যাঁ সোডিয়াম কার্বনেট। শেষ লেখা। দেখো 2 মার্কে তাহলে যেরকম আসতে পারে তার মধ্যে এটা একটা। কি মিস্টার সিএম সাহেব, ক্লাসে দেখা যায় না কেন? ব্যস্ত নেই? কি মিস্টার তামিম সাহেব, পরীক্ষা দেওয়া বন্ধ করে দিলেন নাকি? কবে? বার্ষিক পরীক্ষার পরে? হুম। এই, এটা শেষ লেখা? বই লেখা আছে না, এগুলো সমস্যা নাই। বইয়ের কত নাম্বার পৃষ্ঠায়? উদয় 5 নাম্বার পৃষ্ঠায় আছে, একদম 5 নাম্বার। বইয়ের 5 নাম্বার পৃষ্ঠায় আছে। দেখো আমরা আমার টার্গেট হচ্ছে এই চ্যাপ্টার থেকে 2 মার্কের আনসার করা। তারপরে হচ্ছে যে অনুশীলনীতে আছেন 11 আছে, 11 ক খ এখান থেকে একটা 2 মার্কেও দিতে পারে। প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় পূর্ণ সংখ্যা। হ্যাঁ, যে বিজোড় পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বিজোড় পূর্ণ সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কি 2x কি 2x প্লাস 1, 2x কি প্লাস 1, যেখানে x হচ্ছে তোমার কি z, n দেওয়া যাবে না, z দিতে হবে। দেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু বেসিক আছে, তোমরা শিখে রাখো। বিজোড় পূর্ণ সংখ্যা 2x প্লাস 1, আর যদি আমাদেরকে বলে বিজোড় স্বাভাবিক সংখ্যা তাহলে কি হবে? বিজোড় স্বাভাবিক সংখ্যা কত হবে? আরে না, 2n মাইনাস 1, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বা 2x বা 2n লিখতে পারো, আচ্ছা এখানে n লিখে দিতে n লিখে। এটাতে তুমি 2n প্লাস 1 লেখো 2n মাইনাস 1 লেখো, অতটা ম্যাটার করে না। তো এইখানে মাসটা অবশ্যই তোমাকে কি লিখতে হবে? 2n মাইনাস 1 লিখতেই হবে। সবাই লেখার দিকে মনোযোগ, কথার দিকে মনোযোগ নাই। লেখা পড় না লিখলে হবে, এখন থেকে লিখতে পারবে, আসলে খাতা লিখতে পারবে, কথা ভালো করে শোনো। বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট কত বলো? 1 3 5 7 9 ডট ডট, এটা কি ধারা বা কি অনুক্রম? সমান্তর অনুক্রম। এটা কমা দিলে কি বলে? অনুক্রম। আর প্লাস মাইনাস দিলে কি? সমান্তর দিলে ধারা না, মানে ধারা। তো এটা কি ধারা এখন? সমান্তর কি অনুক্রম। তাহলে এটা এন তফাৎ কত হবে? a প্লাস এন মাইনাস 1 টু ডি কত আসে? 1 প্লাস 2n কি মাইনাস 2 2n মাইনাস 1, বুঝছি না বুঝি না? তো এখন এখানে তুমি যদি n 1 বসাও কত হয় বলো? n তো পদ হচ্ছে এমন একটা পদ যেখান থেকে সবগুলো বের করা যায়। n এর মান 1 হলে কত হবে? 1 হবে। 2 বসালে কত হবে? 3। 3 হবে। 3 বসালে কত? দেখো সবগুলো আসতেছে না? আসতেছে। এখন কিন্তু যখন তোমার এই স্বাভাবিক সংখ্যা না হয়ে পূর্ণ সংখ্যা হবে, তখন তুমি 2n প্লাস লেখা উত্তম, বা 2n মাইনাস 1 2n প্লাস 3 ইচ্ছে মতো দিলেই হবে, তোমার কোনো সমস্যা কি নাই। দেখো এখানে হচ্ছে হলো তুমি যখন স্বাভাবিক সংখ্যা নিবা তখন তোমাকে স্টার্টিংটা 1 থেকে শুরু করতে হবে, রাইট? বাট তো যখন তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা হবে তখন স্টার্টিং কত হবে? জানো না, কারণ পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি, এই যে এইদিকে -5 -4 -3 -2 -1 0 1 2 3 এরকম, রাইট? তাহলে তো স্টার্টিং আমরা জানি না। স্বাভাবিক সংখ্যায় যেমন আমরা কি সূচনা আমরা জানি যে 1 থেকে শুরু করতে হয়, এই জন্য সাধারণ সূত্র এটা। তুমি যদি বলো যে না আমি আহ, বিজোড় স্বাভাবিক সংখ্যার জন্য 2n প্লাস 1 দিব, তাহলে কিন্তু হবে না, কারণ n এর স্বাভাবিক সংখ্যা, n এর মান 1 বসালে কত হবে? 3 হবে। তার মানে একটা বাদ আছে, তুমি 1 কিন্তু পাচ্ছ না। এই জন্য তোমাকে অবশ্যই কি 2n মাইনাস 1 দিয়ে শুরু করতে হবে। ক্লিয়ার?
এবার এইখানে তাহলে কি করতে পারো দেখো, এইখানে যেটা করতে হবে স্টার্টিং যেহেতু নাই, এখানে 2n+1 দিয়ে করাটা উত্তম। উত্তম কেন? এখন যেহেতু এই পাশে এই পাশ নাই, তাহলে এই পাশ অসীম, তাহলে মাঝখান থেকে শুরু করো। মাঝখানটা কত? জিরো। মাঝখানটা কত? জিরো। আচ্ছা, এটা তো হচ্ছে হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন হচ্ছে যদি হচ্ছে হলো বিজোড় পূর্ণ সংখ্যা সেট কি হবে তাহলে বলো তো? বিজোড় পূর্ণ সংখ্যা সেট কি হবে? -5, -3, -2, -1, 1, তারপরে কি 3, 5 এরকম না বিজোড় পূর্ণ সংখ্যা। কথা বলো। টু টু হবে না, হ্যাঁ ঠিক বলছো, মাইনাস এখানেও টু হবে না, এটা থ্রি হবে। এবার ঠিক আছে, এখন তুমি যদি হচ্ছে হলো পূর্ণ সংখ্যা তোমাকে পাশে নিতে বলে, আমাকে যদি বলে আমি বলবো 0+1 -1 +2 -2, যেহেতু বাম দিকটা অসীম ডান দিকটাও কি অসীম, তাহলে মাঝখান থেকে শুরু করবো পূর্ণ সংখ্যায়। 0+1 -1 +2 -2 +3 -3, স্বাভাবিক সংখ্যা সমস্যা না, সিরিয়ালি 1 2 3 আমরা যেতে পারি। তাহলে পূর্ণ সংখ্যা বিজোড় পূর্ণ সংখ্যা কিভাবে যাওয়া উচিত? 1 -1 3 -3, রাইট, দুদিকে সমান সমান করে গেলাম। তাহলে প্রথমটা কত? 1। তাহলে এখন তুমি এই জেড এর প্রথম সদস্য কি? জিরো। জিরো বসলে কত হয়? 1, এই জন্য এটা লেখা উত্তম। এখানেও প্রথম এখানেও প্রথম, আমার কথা বুঝছো? তুমি যদি এটা 2n-1 লেখো হবে, কিন্তু তোমার সিরিয়ালটা মেনটেন হবে না। জিরো বসলে কত হবে? হ্যাঁ, এটা এটা করলেও কিন্তু এখন হবে। হবে কেন দেখো, 1 বসলে কত? 1 1 পাচ্ছ কিনা? পাচ্ছ। 2 বসলে কত? 3 3 বসলে কত? 5। যেহেতু তোমার পূর্ণ সংখ্যা তুমি প্লাস মাইনাস সব বসাইতে পারবা, তো 2n+1 দাও 2n-1 দাও, তোমার কি ফলাফল কিন্তু ঘুরে ফিরে এরাই সবাই আসবে। কথা কি বুঝতেছো? মাথায় ঢুকতেছে? দেখো আবার ভালো করে দেখো, n হচ্ছে এইখানে আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা বসাইতে হবে। প্রথমটা কত বলো? জিরো। পূর্ণ সংখ্যার প্রথমটা কত? জিরো। তারপরে কি 1, এরপরে কি -1 2 -2। তো তুমি বললে যে না আমি 2n+1 ধরবো, আরেকজনে বললো 2n+1 ধরবো, সমস্যা আছে? সমস্যা নাই। এইখানে হচ্ছে হলো যে 2n-1 এর জায়গায় 2n+1 দিলে কি আছে? এ কথা বলে না, সমস্যা নাই। এখানে এখানে আচ্ছা, বুঝতেছো না কিছু? তুমি 1 কখনো পাবা না, পাবা পাবা, এর মান জিরো হতে পারবা, এত একটা স্বাভাবিক সংখ্যা, কি সংখ্যা? তাহলে এখানে ফিক্সড, এখানে তোমার এই যে 1 থেকে শুরু হয়েছে ধারা অনুযায়ী যেটা আসবে এটাই 2n-1, এখানে ফিক্সড। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যার বিষয়টা দেখো, ভালো ভালো করে মাথায় ঢুকাও, এগুলো তোমাদের ইয়ে তো কাজে লাগবে। তোমার পরে আবার ধারা 13.2 আছে, আবার চ্যাপ্টার হায়ার ম্যাথ চ্যাপ্টার 7ও আছে, গুরুত্ব অসীম ধারা। তো সেই ক্ষেত্রে পরেও কিন্তু এগুলো কাজে লাগবে, এখন মাথায় ভালো করে ঢুকাই নাও। এখানে যেটা বলতেছি, তুমি যদি জিরো বসাও, তোমার পূর্ণ সংখ্যা বলছে, এখানে কি বলছে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার প্রথমটা কত? জিরো। জিরো বসালে এটা কত হয়? কথা বলো না। 1। এটা কত আসে? 1। আর এটা কত আসে? এটা -1 আছে নাকি নাই? আছে। যদি 1 বসাও তাহলে কত হয়? এটা কত আসে? 3 আর কত? 3 আর কত? তারপরে 3 বসালে, 2 বসালে কত? 2 বসালে কত? এখানে হয় 5, আর এখানে কত? 3। কথা বুঝতেছো? আর যদি তুমি জিরো বসাও তাহলে কত? -1 +1, মানে হচ্ছে কি যে এখানে এই পার্থক্য কি আগে পরে আসতেছে, কি আসতেছে? আগে। বাট ঘুরে ফিরে তুমি এটাতেও সবগুলা পাবা কিনা বলো? সব পাবা না। জিরো বসালে কত হয়? এই 1 বসালে কত? 1 +1। 2 বসালে পাচ্ছ তো? এখন হচ্ছে যে এখানে জিরো বসালে কত? -1 বসালে কত? -3 বসালে কত? পাচ্ছ সব? পাচ্ছ কিনা? পাচ্ছ কিনা সব? এবার এখানে এটাতে বসাবো, এটাতে জিরো বসালে কত? 1 বসালে কত? তারপর 2 বসালে কত? -1 বসালে কত? -1 -2 বসালে কত? সবই পাচ্ছে কিনা? তাহলে এইটাতে সমস্যা নেই, এটা তুমি একটা ধরলে হবে। এখন কোনটা উত্তম সেটা যদি বলা হয়, তবে সেক্ষেত্রে 2n+1 দেওয়াটা উত্তম। কিভাবে উত্তম? তোমার পূর্ণ সংখ্যার সেটের প্রথমটাকে, পূর্ণ সংখ্যা সেটের প্রথমটাকে জিরো। জিরো আমাদের হিসেবে আর কি, আমরা আমরা যেহেতু এদিকে পাচ্ছি না এদিকে পাচ্ছি না, তাহলে মাঝখান থেকে শুরু করি। মাঝখানে কি আছে? এখন তোমাকে যদি বলো যে বিজোড় সংখ্যার প্রথমটা কি ধরবা? জিরো তো নাই, তাহলে 1 আর +1, তুমি কোন মাইন্ডে থাকবা? প্লাস পজিটিভ মাইন্ডে। তাহলে +1 পাওয়ার জন্য তোমার কোনটা
জিরো বসালে কোনটাতে মিলে, এটাতে হয় না এটাতে হয় +1? কোনটাতে +1? উপরেরটা, এই জন্য উপরেটা ধরা উত্তম, বাট হবে এটাতে হচ্ছে একটা ধরলে হবে, কারণ আগে পরে সবই তোমার এগুলো আসতেছে, কিন্তু পুরোটা ধরা কি উত্তম। কেন? সিরিয়াল মেনটেন হয় এখানে। আহ, পূর্ণ সংখ্যার প্রথম সদস্য কি? অনেকের মাথার 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 উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছে না এবং বোঝার চেষ্টা করতেছে না এবং কোশ্চেনে করতেছে না। জিরো বসলে কত? জিরো। আর বিজোড় পূর্ণ সংখ্যার প্রথম সদস্য কি? ওয়ান। তাহলে জিরো বসালে কোনটাতে +1 আসে, এটাতে না এটাতে? এই জন্য উপরে লেখা হতো, বুঝছো, সিরিয়াল মেনটেন হয়। বা তুমি না বসালেও সমস্যা নাই, কেন ঘুরে ফিরে কি সবই আসবে সিরিয়ালি, কিন্তু হয়তো আগে বা পরে আসবে, তাই তো? কিন্তু সব ঘুরে ফিরে আসবে না, আসবে। এবার মাথায় ঢুকছে? কিন্তু এটাতে সমস্যা আছে নাকি, এটা থেকে +1 দিলে কি আগে পরে আসবে? ওয়ান বাদ দেবে, ওয়ান জীবনও আসবে, ওয়ান কি জীবনও আসবে। লেখা তো লেখে না। হ্যাঁ, পূর্ণ সংখ্যা। তাহলে জোড় স্বাভাবিক সংখ্যার সেট কি হবে? সূত্র কি হবে? 2n হবে, কি হবে? 2n, কারণ হচ্ছে 2 প্লাস কি n-1 ইন্টু কি 2, 2 4 6 8, এটা না প্রথম প্রথম পদ কি 2, সাধারণ অন্তর কত 2, 2 প্লাস 2n-2 কত আছে 2n, n এর মান 1 হলে কত হয় 2, 2 হলে কত 4। ইভেন পূর্ণ সংখ্যাটাও আমরা হচ্ছে যে জোড় পূর্ণ সংখ্যাকে দিব শুধু 2n দিব, কেন? কারণ এখানে এই যে আমরা যদি জোড় পূর্ণ সংখ্যা সেট লিখি কি হবে, -6 -4 -2 0, তারপরে কি 2 4 6, তাহলে জিরো বসালে কত হয়? জিরোই আসে, প্রথমটা আসে। তাহলে এখানে জোড় পূর্ণ সংখ্যা বা জোড় স্বাভাবিক সংখ্যা দুইটাকে আমরা 2n ধরবো, এক্ষেত্রে সমস্যা নাই। এটা নির্বিধর কাছে আপাতত ধরো ধরো যে অঋণাত্মক সংখ্যা আপাতত ধরে নাও যে কি জোড় পূর্ণ সংখ্যা। যে কোনো জোড় সংখ্যার সাথে এক যোগ করলে কি হয়? বিজোড় হয়। বিয়োগ করলেও কি হয়? বিজোড় হয়। সেই হিসেবে যে কোনো এই হিসেবে জিরোর সাথে কি এক যোগ করলে কি -1 হয়, দুইটাই বিজোড় সংখ্যা, এই হিসেবে এটা কি জোড় সংখ্যা। মৌলিক সংখ্যা শর্ত হচ্ছে প্রথমে স্বাভাবিক সংখ্যা হইতে হবে, বুঝছো? না, মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে যে এইভাবে লেখা যায়, যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তোমার তো শর্ত দিয়ে দিচ্ছে। হুম, হ্যাঁ। তুমি যদি এখন রাস্তায় নেমে মনে করো যে মিছিল করা নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, এটা তো মানবে না। তোমার ইয়ে কই, গ্রামের বাড়ি কই, বিক্রমগঞ্জ, এটা তো মানবে না। আমি আমি যদি নামি তাহলে একটা কথা আছে, কারণ আমি নোয়াখালী লোক, বুঝছো, আমার বাড়ি নোয়াখালী, এটা মানে। তো এই জন্য হচ্ছে যে মৌলিক সংখ্যা মাইনাস হবে না কেন, আগে বলে দিচ্ছে সে কি হইতে হবে, স্বাভাবিক সংখ্যা। বলা মাইন তো ফেসবুকে ছেড়ে দিতেছে,
যদি নোয়াখালী বিভাগ না করে তাহলে হচ্ছে নোয়াখালী কি দেশ বানাই ফেলবে একটা। কে জানি ফেসবুকে দিছিল কি খবর খবর নিউজ আসছে কে জানি। তো আমি এক আলিশান বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এত সুন্দর একটা জায়নামাজ, তারপর পরে জায়নামাজটা চুরি করে নিয়ে এসেছি। কারণ আমার বিশ্বাস ছিল যেহেতু আমি জায়নামাজকে দিয়ে নামাজ পড়বো আল্লাহ আমার গুনাহ দিবে না, কি দিবে না, এই জন্য জায়নামাজ চুরি করে নিয়ে আসছে। নিজে নিজে ফতুয়া দিচ্ছে, নিজে নিজে ফতুয়া দিলে যেটা হয়। ভার্সিটি লেভেলে এরকম কিছু হয় আর কি, যে অনেক ছেলেপেলে যখন একটু ধার্মিক হয়ে যায় তখন কয় যে আরে আমি তো ভালো হয়ে যাচ্ছি, আমার তো গার্লফ্রেন্ড আছে সব কি করবো, ভালো বানাই ফেলবো, বুঝছো। এটা হচ্ছিল শয়তানের কি নেক্সট রুল ধরা, মানে তুই তো ভালো হয়েছে তোরে আবার কি তোরে। দেখো এখানে বলছে যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। 11 নম্বরটা আগে করে দেখো, ক্রমিক জোড় সংখ্যা, তাহলে প্রথমটা কি হবে 2n, আরেকটা হবে কত 2n প্লাস 2 হবে, তাই না? বুঝো নাই? কারণ পার্থক্য দুই না, একটা যদি 2n হয়। ক্রমিক কি বলছে, পরপর জোড় সংখ্যা, মনে করো 2, 4, 6, 8, রাইট? তো প্রথমটাকে যদি আমরা 2n ধরি, পরটা কি 2n প্লাস 1 হবে না 2n প্লাস 2 হবে, কত করে বাড়তেছে, এরপরটা 2n প্লাস কি 4, 2 2 করে বাড়তেছে। তাহলে এদের গুণফলটা কত হবে 2n ইন্টু কি 2n প্লাস কত 2, তাহলে এখানে হচ্ছে 2n ইন্টু 2 কমন গেলে কত হবে n প্লাস 1, কত আসতেছে 4 ইন্টু n ইন্টু n প্লাস কি 1। তো n যেটা আছে n হচ্ছে যে কোনো কি মনে করো পূর্ণ সংখ্যা ধরলাম, যদি এখানে যদি কিছু করা নাই, স্বাভাবিক সংখ্যা বললে স্বাভাবিক সংখ্যা ধরো, পূর্ণ সংখ্যা বললে পূর্ণ সংখ্যা বলবো। এখানে শুধু সংখ্যা বলছে, তাই আমরা সংখ্যা বললে আমরা কি দেবো, সবই দেবো নি, যে পূর্ণ সংখ্যা ধরে নিই। n আর হচ্ছে n প্লাস 1, দুইটা পরপর সংখ্যা না, ক্রমিক সংখ্যা না, তাহলে এদের মধ্যে যে কোনো একটা কি জোড় সংখ্যা না। তুমি n ধরো মনে করো 3, n 3 হলে n প্লাস 1 কত হবে 4 হবে। n ধরলে হচ্ছে কি 6, তাহলে n প্লাস 1 কত হবে, তার মানে এই যেহেতু পরপর সংখ্যা, একটা জোড় হবে একটা কি হবে বিজোড় হবে। তাহলে হ্যাঁ, এই দুইটার মধ্যে n আর n প্লাস 1 এর মধ্যে দুটি ক্রমিক সংখ্যা, তো একটা জোড় হলে আরেকটা কি হবে বিজোড় হবে। তার মানে হচ্ছে যে তাহলে এটা কি হবে একটা জোড় বিজোড়, 2 দিয়ে ভাগ যাবে না, যাবে। 2 দিয়ে যদি ভাগ যায় সামনে কত আছে 4 মোট, তাহলে কি 8 দিয়ে ভাগ করা যাবে, শেষ। কথা বোঝা যায়? মনে করো তোমার একটা 4 আছে, তুমি নিলে হচ্ছে 6 আর 7, তাহলে কি 8 দিয়ে ভাগ যাবে না, এই যে 4 দিয়ে কাটলে 2, আর বাকি এই দুইয়ের মধ্যে একটা জোড় থাকলে হবে, এই যে তোমার 4 তো সামনে আছে, 4 আছে, তুমি নিলে হচ্ছে এবার নিলে মনে করো 13, তাহলে পরেরটা কত হবে, এন্ড এটা যদি 13 হয় বাকিটা কত হবে, পরেরটা 14, ডিভাইড বাই কি 8 দিয়ে ভাগ যাবে না মোট, এই 4 দিয়ে ভাগ করলে কত 8, এই দুইটার মধ্যে একটা যোগ হলে 7, এবার বুঝছো, এটাই বলছে এখানে। তা আমরা লেখাটা কিভাবে লিখবো, যে n হচ্ছে হলো কি n প্লাস 1 হচ্ছে কি ক্রমিক কি পূর্ণ সংখ্যা, পরপর ক্রমিক পূর্ণ সংখ্যা, তো একটা জোড় হলে আরেকটা কি হবে বিজোড় হবে। তো এদের গুণফল কি হবে 2 দিয়ে ভাগ করা যাবে, কি করা যাবে 2 দিয়ে। সুতরাং 4 ইন্টু n ইন্টু n প্লাস 1 কি 4 আর ইন্টু 2 কত 8 দিয়ে ভাগ করা যাবে, শেষ, প্রমাণিত। বুঝছো? লেখা না যদি না বুঝো, আমি যে কথা বলছি এখান থেকে রেকর্ড দেখে দেখে লেখা লিখে নিবা, আর না হলে হচ্ছে গাইড থেকে লিখে নিবা, গাইড আছে, না হলে আমার থেকে আবার সুন্দর করে স্যার আমি গাইডও না পাই নাই, কথা বুঝে আমাকে সুন্দর করে লিখে দেন, আমি লিখে দিব, ঠিক আছে। আর আর সার্ভিস দরকার আছে, আচ্ছা বুঝে তো হোম ডেলিভারি। ক্লিয়ার, এটা বুঝছি সবাই? আচ্ছা। তারপরে হচ্ছে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, তাহলে বলে দিচ্ছে বিজোড় পূর্ণ সংখ্যা কি ধরা উচিত, তাহলে এটাকে বর্গ করতে হবে, কি করতে হবে বর্গ, বর্গ করলে কত হবে 4x² প্লাস 4x প্লাস হচ্ছে 1, তো 4 ইন্টু এক্স, 4x কমন গেলে কত হয় x প্লাস 1 প্লাস হচ্ছে 1। আমরা এখানে কি বলবো বলো, x আর x প্লাস 1 ক্রমিক পূর্ণ সংখ্যা, কি সংখ্যা, তো একটা জোড় হলে অপরটি কি হবে বিজোড় হবে, ঠিক আছে। তাহলে এদের গুণফল কি হবে, মানে ফাইনালি কি হবে,
দেখো তুমি যদি 3 এর সাথে 7 গুণ করো কত হয়? 21। 3 এর সাথে 8 গুণ করো কত হয়? 24। এরপরে 6 আর 4 গুণ করো কত? 24। গুণফল জোড় হয় কখন? অ্যাটলিস্ট একটা জোড় হলেই কি হয়? জোড় হয়ে যায়। তুমি বাকিগুলো চেক করে দেখো, মনে মনে চিন্তা করো। আর দুইটাই যদি বিজোড় হয় তখন কি হয়? বিজোড়। বিজোড় গুণফলটা বিজোড় হওয়া শর্ত হচ্ছে দুইটাই কি হইতে হবে? বিজোড় হইতে হবে। দেখো বাকিগুলো মনে মনে চিন্তা করে গুণ করে দেখো। না তুমি মানে এটা তো কমন সেন্স, মানে এগুলো তুমি জানো, ওরা ধরে নিচ্ছে। তো এইখানে এই যে এক্স ইন্টু হচ্ছে হলো কি, বা আমরা যদি যেহেতু এখানে 4 আছে আমরা সরাসরি বলতে পারি যে এখানে 4, তাহলে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার সাথে এক যোগ করলে কত হয়? বিজোড়। শেষ। বুঝতেছো? 2 মার্কে কিন্তু আসতে পারে, যে আজ যে 3টা বললাম। আচ্ছা, এটা একবারে 2 ভাগে মারা যায়। দেখো এটা কোশ্চেনটা এখানে তোমাদের হয়তো আছে কিনা, তোমাদের ওই যে 21 নম্বরে যেটা আছে, তোমাদের এই যে এটাতে বলতে পারে যে যে কোনো বেজোড় সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি থাকবে? 1 থাকবে। হ্যাঁ, তো আমরা এখানে এই কথা বলবো যে একটু আগে যেটা বলছিলাম ওটাই বলবো। এক্স আর এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? এক্স আর কি এক্স প্লাস ওয়ান দুইটি কি ক্রমিক পূর্ণ সংখ্যা, একটি জোড় হলে অপরটি কি হবে? বিজোড় হবে। তো গুণ করলে কি হবে? এদের গুণফলটা 2 দিয়ে ভাগ করা যাবে। তো 4 সহ কত? 8 দিয়ে ভাগ করা যাবে। অতিরিক্ত আছে কত? 1। তাহলে এটাই হচ্ছে কি ভাগশেষ। ব্যাপারটা খেয়াল করো, মনে করো তুমি হচ্ছে আহ এই 33 হচ্ছে 8 দিয়ে কি ভাগ করতেছো 33 কে, ঠিক আছে? ভাগ করলে কত হবে বলো? 32। ভাগশেষ কত? 1। তা তুমি লিখতেছো 33 ইকুয়াল টু হচ্ছে 32 যোগ হচ্ছে হলো কি 1। তো এই 32 কে কি 8 দিয়ে ভাগ করা যায়? যায়। তার মানে বাকি যেটা আছে এটাই ভাগশেষ। বুঝতেছো? তোমার হচ্ছে মনে করো দিলে হচ্ছে হলো 47। তুমি হচ্ছে হলো যে ভাগ করবে হচ্ছে মনে করো যে 13 দিয়ে ভাগ করবা। 13 দিয়ে কি ভাগ করবা? 3 13 কত? 39। বাকি থাকে কত? 8। তাহলে ভাগশেষ কত? এখন 47 কে লিখলে কি 39 প্লাস হচ্ছে কি 8। তাহলে এটা হচ্ছে হলো কি 13 দিয়ে কি করা যায়? ভাগ করা যায়। তাহলে বাকি যা আছে এটাই কি ভাগশেষ। বুঝতেছো না বুঝো নাই? তো এইখানে হচ্ছে ব্যাপারটা এরকম, এক্স আর এক্স প্লাস ওয়ান এই দুটোর মধ্যে একটা জোড় সংখ্যা, গুণ করলে কি হবে? জোড় হবে। জোড় আর 4 গুণ করলে কত হবে? মোট 8 দিয়ে ভাগ করা যাবে। কত দিয়ে ভাগ করা যাবে? 8 দিয়ে। তাহলে অতিরিক্ত আছে 1, তাহলে এটাই কি ভাগশেষ। ক্লিয়ার? তো এটা তোমার হচ্ছে যে ওই যে 21 নাম্বার, দেখো 21 নম্বরে 2x স্বাভাবিক সংখ্যা দিছে। কি দিছে? স্বাভাবিক সংখ্যা। বাট বেসিকে কোনো কি নাই, পার্থক্য নাই। যদি এরকম যদি হয় তাহলে কত হবে? এখানে মনে হয় এন এক্স দেওয়া আছে, হ্যাঁ। তাহলে কত হবে বলো? 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস কি 1। কথাবার্তায় তেমন কোনো চেঞ্জ নাই, একই রকম কথা। যে এক্স আর এক্স মাইনাস 1, এগুলো এক্স আর এক্স এর মধ্যে কি এটা যেহেতু স্বাভাবিক সংখ্যা, এক্স এখানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে একটা জোড় হলে আরেকটা কি হবে? বিজোড় হবে। ফলে এদের গুণফল কি হবে? জোড় হবে। জোড় সংখ্যা 2 দিয়ে কি করা যায়? ভাগ করা যায়। অতিরিক্ত সাথে কত আছে? 4। তাহলে মোট ভাগ করা যাবে কত দিয়ে? 8 দিয়ে। প্লাস হচ্ছে কি 1। তার মানে এটাই কি হবে? ভাগশেষ হবে। বাস্তবে দেখো, তুমি যদি হচ্ছে মনে করো নিলা 3, 3 কে স্কোয়ার করো কত হয়? 9। 9 কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? যে এবার 5, 5 কে স্কোয়ার করো কত হয়? 25। ভাগ 8 দিয়ে ভাগ করলে কত? 3 এটা 24। আর এক ভাগে এক শেষ থাকে। মনে করো তুমি হচ্ছে 9 9 9 কে স্কোয়ার করলা কত হয়? 81। 8 10 কত? 80। এইভাবে হচ্ছে যে কোনো বিজোড় সংখ্যাকে 8 দিয়ে ভাগ করো। মনে করো হচ্ছে যে আমরা নিলাম 23, 23 কে স্কোয়ার করো কত হয়? 529। ঠিক আছে? তো এই যে এটাকে 8 দিয়ে ভাগ করো কত হয়? 125। তাহলে 66 দিয়ে গুণ করো। 8 ইন্টু 66 কত হয়? 528। তার মানে এই যে ইয়ে করলে এক থাকতেছে। ঠিক আছে, বুঝেছো? যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে? এখন তুমি বলতে পারো স্যার 1 কে স্কোয়ার করলে তো কি হয়? 1 হয়। এটাকে ভাগ করলে তো ভাগশেষ 1 হয় না, হয়? এই দেখো তোমাদের ভাগ শিখাচ্ছি, যে 8 এ 0 0, ভাগশেষ কত? 1। দেখো হয়ে গেছে। বুঝছো? বুঝো নাই? হ্যাঁ ঠিক আছে, তো লজিক্যালি ঠিক আছে। এটাই ভাগশেষ, ভাগশেষ 1। মানে 8 ইন্টু 0.125, দেখো 1 আসবে, আসবে, আসবে। গুড। এটা হচ্ছে যে এই চ্যাপ্টারের কি, এই চ্যাপ্টার সম্পর্কিত হচ্ছে হলো যে
তারপরে আরো কিছু বিষয় জানতে হবে যেগুলো এমসিকিউতে কাজে লাগে, সেগুলো হচ্ছে পুনঃপুনিক সংখ্যা সম্পর্কিত। তারপরে হচ্ছে যে আমাদের এই যে গুণ ভাগ কিছু করতে হবে, আর অমূলদ সংখ্যা চিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পার্টে চলে যাই। দশমিক সংখ্যা, মানে দশমিক সংখ্যা হচ্ছে কি তিন প্রকার। কয় প্রকার? একটা কি বলো? সসীম। আর একটা হচ্ছে কি অসীম। আর একটা হচ্ছে কি আবৃত বা পুনঃপুনিক। আবৃত বা কি পুনঃপুনিক। সসীম মানে যেটা কি মনে করা হচ্ছে যে 31.782986657 অনেক বড় হয়েছে, এবার শেষ করে দিচ্ছে। কি করে দিচ্ছে? শেষ। এটা হচ্ছে কি সসীম। আবৃত বা পুনঃপুনিক মানে হচ্ছে 4.933333, দেখলে যে এবার এরকম রিপিট হচ্ছে, অথবা 2.913913913913 এরকম রিপিট হচ্ছে, ঠিক আছে? অথবা 6.666666 এরকম করে করে তোমাদের ক্যালকুলেটার অবশ্য লাস্ট 7 দিয়ে দেয়, মানে বোঝা যাচ্ছে আরো 6 আছে, এটা বুঝানো, বুঝছো? তো 20 কে যেমন 3 দিয়ে ভাগ করে দেখো কত আসে? 20 ভাগ হচ্ছে 3, কত আসে? লাস্টটা কত? ওই 7, ওই যে বললাম 7 মানে আর এরকম সব 6 আছে। তো এগুলো যেগুলো এরকম হয়। তারপরে হচ্ছে হলো তোমার 30 কে 28 দিয়ে 7 দিয়ে ভাগ করো, 30। এটা এটা তো 4.28। কিছু আছে? এটা 28571428, হ্যাঁ আসে তো, হ্যাঁ এটাই আসবে। 285714, আবার 285 আসবে, ওই 5টাকে ইয়ে বানাই দিচ্ছে। মানে চারটা ইয়ে হবে। হ্যাঁ 4টা আসবে, এরকম আসবে। 2 পয়েন্ট কত বলো? 30, 2.28574 28, 2.28514, আবার 28 এরকম করে করে আসবে। কথা বুঝতেছো? মানে যেগুলো এরকম রিপিট হয়ে আসতেছে, আবার 285714, আবার 285714, এগুলো হচ্ছে পুনঃপুনিক অথবা হচ্ছে কি আবৃত। এগুলো পুনঃপুনিক অথবা কি আবৃত। আর এই সংখ্যাগুলা দুইটা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা ভাগ করে আসে। কিভাবে আসে? যেমন আমরা এই যে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম। তোমরা যদি হচ্ছে হলো যে 10 কে 3 দিয়ে ভাগ করো, দেখো কত আসে? 10 ভাগ 3, 3 আসতেছে। তাহলে এই যে আবৃত বা পুনঃপুনিক গুলো কোথেকে আসে? দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত থেকে আসে, বুঝতেছি? আর অসীম গুলো হচ্ছে কিসের মতো? পায়ের মতো, মনে করো 3.15, মানে কোনো ছন্দ নাই, সবগুলো ভিন্ন ভিন্ন, রিপিট হচ্ছে না। রিপিট কি হচ্ছে না? 1597823419082466, মানে কোনো ছন্দ নাই, এবারে চলতে আছে, তখন কি এটা ডট ডট দিয়ে দেয়, তখন এটা কি বুঝবো? অসীম দশমিক। কি দশমিক? অসীম দশমিক, বুঝতেছি? তাহলে একটা হলো সসীম, একটা হচ্ছে কি অসীম। আমাদের ক্যালকুলেটরে একটা ই এর মান আছে 2.5। এটা ইন্টারে গেলে শিখবে। এটাও অমূলদ সংখ্যা, ঠিক আছে? বুঝতেছি? আচ্ছা, তাহলে দেখো তোমাদের কাছে আবৃত বা পৌনঃপুনিক একটা অসীম মনে হবে, বাট অসীম হলেও কি এটাকে অসীম আমরা বলবো না, এটাকে আবৃত বা পৌনঃপুনিক বলবো। কেন? কারণ এটা হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার কি অনুপাত থেকে কি আসে। এখন এদের মধ্যে মূলদ কোনটা অমূলদ কোনটা বলো? মূলদ সংখ্যা আর বলদ সংখ্যা চিনো? চিনো না? তো তোমরা কি তোমাদের বড় ভাই যারা আছে, পরে ভার্সিটি ইন্টারে পড়া পাইনো, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি চিনো না? কোনটা কি, কোনটা মূলদ সংখ্যা, কোনটা অমূলদ সংখ্যা? এখন হচ্ছে এই যে আমরা আমাদের হচ্ছে হলো যে কোন একটা সংখ্যা যদি ভাগ করে দেওয়া থাকে, যে হচ্ছে হলো যে এটা অনুভূমিকে নেওয়ার জন্য, যেমন 6 কে 20 দিয়ে আমরা যদি কি করি, বা 3 কে হচ্ছে হলো কি 7 কে হচ্ছে, আচ্ছা 7 কে যদি 20 দিয়ে ভাগ করি, অনুভূমিক হয়? দেখো তো 20 ভাগ 7 কত হয়? ওই যে 2.8571, এই যে এটা আগে থেকে আগেরটাই। মানে 8571। হ্যাঁ, তুমি তখন হচ্ছে করবা কি যে যে 7 একে কত, সরি এখানে 7 দুগুণে কত হবে? 14, বাকি থেকে কত? 6। তাহলে হচ্ছে দশমিক দিলে দশমিক দিলে 14 আসলো। 60, 7 8 কত? 40, কত হবে? 5 7 35, 50, কত আসবে? 7 7 কত? 49, 10। তাহলে 7 একে কত? 7, এরপরে কত? আবার 3 শূন্য, তাহলে 4 7 28, এরপরে 2 2 শূন্য, আবার কি আসবে? কত হবে? 2 আসবে, আবার কত আসবে? আবার 2 আসবে, কত? 14। দেখো এরপরে দেখো আবার রিপিট আসবে, যে 20 কোথায় ছিল? এখান থেকে শুরু হয়েছে, বাকিটা এই যে রিপিট হবে 2। তারপরে হচ্ছে হলো এখানে কত? 6
ছয় সাত আটা কত? 56। এখানে হচ্ছে 60, এখানে 56, এই যে এরপরে এরকম। তো এখানে তুমি হচ্ছে যে এটাকে যদি মানে পূর্ণবর্গ সংখ্যা নিতে চাই, তার মানে 20/7 ইকুয়াল টু হচ্ছে কি 2.85714। প্রথমটা আর শেষটা দিলে হয়, মাঝখানে গুলো দেওয়া লাগে না। মানে বোঝা যাচ্ছে যে এই পার্টটা বারবার রিপিট হবে এরপরে। ও আচ্ছা, প্লাস 2 আছে, হ্যাঁ। এই যে নিয়ম হচ্ছে সবগুলো দেওয়া লাগে নাকি প্রথমটা আর কি শেষটা দেওয়া লাগে, বুঝছো? রিপিট হওয়া পর্যন্ত। না এটা না, মানে এখানে তো প্রথমে আর লাস্টে মানে তোমার যদি দুইটা থাকে, মনে করো 7.232323, তো তখন তুমি কি লিখবে বলো? 7.2 আর 3 কত মাসে? তোমার যদি 5.33333 থাকে, তখন শুধু একটার উপর দিবে, বুঝছো? তিনটে থাকলে প্রথমটা শেষটা। 9.128 কি বললাম? প্রথমটা শেষটা, প্রথমটার কি শেষটা। তো এখানে 128, এই যে 14 আর হচ্ছে এটার বললাম। এখন যখন একটা থাকবে তখন তো আর সে প্রথমটা শেষটা পারে, তখন তো শুধু একটাই। দ্যাট মানে কই দেয়, কি দেয়? ওটা এখন নাই, শেষ। ওটা হ্যাঁ, এখন তোমাদের অ্যাপসটা আপডেট করতে হবে, আগেরটা বাদ। এবার আসো, এখন হচ্ছে রিভার্স কাজ করতে হবে, যেটা তোমাদের পরীক্ষায় আসবে, যেটা তোমাদের হায়ার ম্যাথও কাজে লাগবে অনেক। যে তোমাকে দিলে হচ্ছে সাপোজ 72.914 পৌনঃপুনিক দিল, দিয়ে বললো এবার এটা কোন ভগ্নাংশ থেকে আসছে, কারণ আমরা জানি যে আবৃত বা পৌনঃপুনিক গুলা কোথেকে আসে? ভগ্নাংশ থেকে আসে। দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত থেকে আসে, এটা কি পূর্ণ সংখ্যার অনুপাত থেকে আসে। তো এখন ওই সংখ্যাটা কিভাবে বের করবো? হ্যাঁ, এই যে আমরা যে একটু দেখলাম না, আবৃত আবৃত সংখ্যাগুলো কোথেকে আসে, এটা পূর্ণ সংখ্যার অনুপাত থেকে ভাগ করে আসে। তো এখন সেটা কিভাবে পাবো? দেখো এখানে হচ্ছে হলো যে শর্টকাট নিয়মটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, বিস্তারিত নিয়ম আছে। প্রথমে হচ্ছে হলো যে এখানে যে আমরা লিখবো, এখানে কোনো দশমিক আর পূর্ণবর্গ থাকবে না। এক নাম্বার শর্ত হচ্ছে এটা, কি থাকবে না? দশমিক আর পূর্ণবর্গ থাকবে না। প্রথমে লিখবো ফুল, মানে পুরো সংখ্যাটা লিখে ফেলবো, এই যে এটা। তারপর হচ্ছে মাইনাস, মাইনাস দিয়ে পূর্ণবর্গের আগ পর্যন্ত, পূর্ণবর্গের আগ পর্যন্ত কত আছে? না মানে পূর্ণবর্গের আগে কত আছে? 72। এটা বুঝতে পারছি। মনে করো তোমাকে দিলে হচ্ছে 5, তারপর হচ্ছে 0.38745, এইট না 9, মানে 9 দিলে মনে করো। তাহলে প্রথমে হচ্ছে কি পুরোটা 5385749 মাইনাস পৌনঃপুনিকের আগ পর্যন্ত কত হবে? মাইনাস কত হবে? কি বলছি? দশমিক বা পৌনঃপুনিক এখানে দেওয়া যাবে না, 538 হবে, কত হবে? 538 পৌনঃপুনিকের আগ পর্যন্ত। এখানে কোনো দশমিক বা পৌনঃপুনিক দেওয়া যাবে না। আচ্ছা, নিচের পার্টটা গুরুত্বপূর্ণ, দেখো নিচের পার্টটা উল্টা করে আসতে হবে, এখান থেকে দশমিক পর্যন্ত আসতে হবে। পৌনঃপুনিক থাকলে 9 দিব, কি দিব? 9। আর যেখানে পৌনঃপুনিক থাকবে না তার জন্য 0। এখন দেখো এখানে আসো, এটা পৌনঃপুনিক আছে, আছে 9। মানে এইভাবে আসবো, কিন্তু এইভাবে দিব, তারপরটা কি 9, তারপরটা কি 9, দশমিক পর্যন্ত। এটা এদিকে আসা যাবে না, শেষ। এবার এটাতে আসো, এটাতে কি হবে দেখো, পিছন দিক থেকে দশমিক পর্যন্ত আসতে হবে। এটা কত? 9। এটাতে পৌনঃপুনিক আছে? আছে, হ্যাঁ আছে, এটাতে আছে, আছে, এটাতে আছে। দুইটা জিরো হবে, কয়টা হবে? দুইটা জিরো। এবার বিয়োগ করে ভাগ করে দেখো তো এরকম আসে কিনা ক্যালকুলেটারে। আচ্ছা, আজকে তোমাদের ওই যে ডাবল ক্লাস এক্সট্রা ক্লাসটা নিচ্ছি না আর কি। আজকে আরো দুইটা বেসে ডাবল ক্লাস পড়ে গেছে, তো এত ডাবল নিতে গেলে আর নিজেই অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। তোমাদের টপ রাখতেছি ইনশাল্লাহ, তোমাদের নেক্সট উইকে রাখবো আর কি, হ্যাঁ, ও জানাই দিবো।
লেখা হয়ে গেছে? বুঝতেছো? আচ্ছা। এখন আমাদের যদি গুণ এবং ভাগের ম্যাথ দেয়, দেখো গুণ এবং ভাগের ম্যাথ দেয় তখন আমরা এই নিয়মে করে ফেলবো। তোমরা অনুশীলনী 17-18 দেখো এখানে যে ম্যাথ গুলো আছে। তোমরা এগুলো এমসিকিউর জন্য 2 মার্কের জন্য করবা, ঠিক আছে? লেখা হয়ে গেছে? যেমন 17 আমি সবচেয়ে কঠিনটা করাই দিচ্ছি। 42.18 দেওয়া ইন্টু হচ্ছে 0.28 দেওয়া, এই যে এরকম দেওয়া। প্রথমে আমরা কি করবো? প্রথমে হচ্ছে এই যে আমরা এদেরকে হচ্ছে ভগ্নাংশে নিয়ে যাব। তো প্রথমে নিয়ম কি 4 to 1 এর পুরো সংখ্যাটা লিখবো, মাইনাস দিয়ে কত লিখবো বলো? 4 to minus 4 টু পুনে রাখবে, নিচে কত হবে? 9 পরের টার্ম 28 মাইনাস কত? 2 ডিভাইডেড বাই কত? 9। ভেরি গুড। তাহলে এখানে বিয়োগ করে কত আসছে দেখো? 4176, নিচে হচ্ছে 99, এইখানে হচ্ছে 26 9। এবার কাটাকাটি করে কত আসে ওটা ক্যালকুলেট করে ফেলো, তোমাদের জন্য সুবিধা হচ্ছে। আগের মতো 2 দিয়ে ভাগ করা, 3 দিয়ে ভাগ করা, ওই যে ওইগুলা করার দরকার নাই, ডাইরেক্ট ভগ্নাংশটা লিখে দাও। কত আসে? না মানে ভগ্নাংশ কত আসে? ভগ্নাংশ আসে না প্রথমে? ভগ্নাংশ আসে না? 6032 ডিভাইড বাই 1795, প্রথমে এটা লিখবে, ঠিক আছে? আর নিচে বলো 4। আচ্ছা, এটা আসে কাটাকাটি করার পরে। এরপরে কি করবা? যেহেতু খেয়াল করবা, যেহেতু তোমার এটা পুনঃপুনিকে দেওয়া, তাহলে লাস্টে আবার আনসারটা আবার পুনঃপুনিকে নিবে ভাগ করে। এবার ক্যালকুলেটর কত বলে? 12.18585, প্রথমে একটু লিখবা, ভেঙে লিখবা 1858585 দিয়ে ডট ডট দিবা, দেওয়ার পরে লাস্টে আবার 12.185, এটার উপর হবে 5 এর উপর হবে। বুঝছি না? বুঝিনি? দেখো হ্যাঁ হ্যাঁ দেন, আজকে আমি আছি। হুম, 4টা দিয়ে যাচ্ছ? হুম, দেন। কটা দিবা? সকালে পারা যাবে না, বিকেলে। সকালে আমি থাকি না। তোকে শনিবার সকালে পারা যাবে না, বিকেলে পারা যাবে। এরপর দেখো 18 পৌরুর্গ, এখানে হচ্ছে 2.37 দেওয়া। এগুলো 2 মার্কে দিতে পারে, এমসিকিউ দিতে পারে 0.45। তো এটা কি প্রথমে নিলে কত হবে বলো? সাধারণ ভগ্নাংশ নিলে মাইনাস হচ্ছে 23, নিচে 90, ভাগ এটা 90। গুড। তাহলে এটা বিয়োগ করলে 237 থেকে 23 গেলে কত? 214, ভাগ হচ্ছে 90, কিন্তু এখানে হচ্ছে 41/9। এই জাস্ট গুণ আর ভাগছে, এখানে জাস্ট উল্টে দিব। কি করবো? 214 ডিভাইড বাই 41, ভাগ করলে কত আসে? 2195। না না, তার মানে ওয়ানটা তো আছে, 2195, এই যে এরকম, রাইট? তার মানে 5.2 আর 195, ওয়ানের পর হবে 5 এর উপর, বুঝছি? আবার 2 আছে তো। ও আচ্ছা, তাহলে 2 থেকে শুরু হয়ে 21951, আবার কি 951,
and you want আবার 1 হবে, and the two one two one. This is the লাস্টে একটা 1 হবে। two one nine four two one. যে এখানে লেখাটা 21951 21951 21951 ডট ডট ডট। আচ্ছা, এরপরে দেখবে যে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। বুঝে গেছে তোমাদের? দেখো সংখ্যাকে মনে রাখো, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা অনেকে পারে না। তো যেটা মূলদ হবে না সেটাই কি অমূলদ। যাদেরকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে, পূর্ণ সংখ্যার অনুপাতে কি করা যাবে, প্রকাশ করা যাবে। এই দেখো, এটা ভালো করে খেয়াল রাখবে। এখন পূর্ণ সংখ্যা চিনো, জেড -3 -2 -1 0 1 2 3, এই যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ব্যবসায় করলে ব্যবসায় ফলাফল যা হতে পারে, 1 টাকা লাভ লস না হতে পারে, 1 টাকা লাভ হতে পারে, 1 টাকা লস হতে পারে। বর্তমানে কি 50 পয়সা 25 পয়সার কয়েন নাই, তো দশমিক আসবে না, বুঝছো? ব্যবসার ফলাফল যা হচ্ছে তাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। যেমন এখন মনে করো যত স্বাভাবিক সংখ্যা আছে এরা কি মূলদ সংখ্যা হবে? বাকিরা বুঝে নাই। যেমন মনে করো 2 লিখলা, 2 কে তুমি কি 4/2 লিখতে পারো না, তারপরে 6/3 লিখতে পারো না, মানে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে লিখতে পারো না। 4 আর 2 এরা কি পূর্ণ সংখ্যা? বলো, অবশ্যই পূর্ণ সংখ্যা। যেটা 1 আছে 1 কে তুমি লিখলে হচ্ছে 5/5 লিখতে পারো না। যাদেরকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে তারাই হচ্ছে কি। এখন পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা হবে? মনে করো -7 দিলাম, হবে না? -21 ডিভাইডেড বাই হচ্ছে 3 লেখা যাবে না? বলো, -21 কি পূর্ণ সংখ্যা? 3 ও কি? তাহলে বলো 0 কি মূলদ সংখ্যা না বলদ সংখ্যা? 0 ডিভাইডেড বাই 3 লেখা যায় না? 0 কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা। তার মানে 0 কিন্তু মূলদ সংখ্যা। 0 কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে সকল স্বাভাবিক সংখ্যা কি মূল সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা। এবার আসো সসীম দশমিক যেগুলো আছে, 9.21875, এটা কি মূলদ না মূলদ? মূলদ। কেন? যেহেতু শেষ হয়ে গেছে, কি হয়ে গেছে শেষ, 9.21875 তোমার পড়ে আসছো। দশমিকের জন্য 1, মনোবরিক নাই তো, তাহলে আগের নিয়ম দশমিকের জন্য 1, আর এখানে 5টা 1 2 3 4 5 তারপরে দেখো এটা আছে। এটা কি পূর্ণ সংখ্যা? কথা বল না, নাকি এখানে নাই? এখানে আছে, আছে। যে সসীম তার মানে কি কি শিখলাম, সসীম দশমিক যারা আছে এরাও কি মূলদ, এরাও কি মূলদ, সসীম দশমিক। আর আবৃত যেটা আছে ওই যে 3.3333 পূর্ণপণিক যেটা আছে আমরা লিখলাম, এটা মাত্র 10/3, এটা কি? কারণ আবৃত বা পূর্ণপণিক গুলা কি আসে, দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত থেকে আসে। তার মানে আবৃত বা পূর্ণপণিকও কি মূল সংখ্যা। তাহলে বলদ কে? বলদ হচ্ছে অসীম দশমিক গুলা। কারণ এইখানে তোমাকে দিল হচ্ছে যে 3.14159 দিলে তারপর ডট ডট দিয়ে রাখছে। এখন তুমি কি এটাকে লিখতে পারবা? তো কয়টা লিখবে? এটা তো অসীম পর্যন্ত, তুমি তো লিখতে পারবা না। সসীম দশমিক যতই বড় হোক এক সময় শেষ হয়ে যায়। তাহলে দশমিকের পরে 1 এর দিয়ে তারপরে যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য দিব। বাট এখানে তো জানো না, জানো না, এই জন্য এটাকে কি করা যাবে না, দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে কি করা যাবে না, করা যাবে। তাহলে একমাত্র বলদ গ্রুপ পাওয়া গেছে। এরা কারা? অসীম দশমিক। কি দশমিক? অসীম দশমিক। সকল স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা। সকল সসীম দশমিক কি মূলদ সংখ্যা। সকল আবৃত দশমিক কি মূলদ সংখ্যা। অমূলদ কে? অসীম। অসীম গুণ না কোনগুলা?
অসীম অসীম দশমিক গুলো হচ্ছে কি মূলদ। এদেরকে দুইটি পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করা যায় না। ঠিক আছে, বিস্তারিত আমরা পরে ক্লাসে শিখবো।